আমি তো আমার হাজবেন্ডের ব্যাপারে আর কিছুই জানি না, আমি তো তার শেষটুক শুনতে চাই, তাই না? সে আছে কি নাই সেটাও জানি না, তাকে শেষ পর্যন্ত কি করা হয়েছে সেটাও জানি না। আওয়ামী লীগ এত এত কষ্ট দিয়ে গেছে আমাদেরকে, আমি এতদিন বলে গেছি সবার কাছে, আমার কথা কেউ বিশ্বাস করেনি। হাজবেন্ডটা আমার, সবাই যদি সত্যি কথা বলতো এভাবে, তাহলে পিলখানার বিচার 2010-11 সালেই হয়ে যেত। বাংলাদেশে যেন আর কারো উপর দিয়ে এরকম না হয়, মানে কোনো আর্মি অফিসারের উপর দিয়ে যেন এরকম না হয়, তার ফ্যামিলির উপর দিয়ে এরকম না হয়। যার মানুষটা চলে গেছে সে যেন অ্যাটলিস্ট তার লাশটা পায়, কোনো ফ্যামিলির এরকম যেন না হয়, এটাই আমার চাওয়া আর কি। ওই রুমের ভিতর ঢুকলো ডিএডি তৌহিদ, ঢুকে সে যে কি বাজে আচরণ করেছে আমাদের ফ্যামিলিদের সাথে, এটা মানে বলার মতো না। সে গায়ের কাপড় ধরে ছিঁড়ে দিয়েছে, পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক, রাইফেলের মুখটা দিয়ে গায়ের যে কোনো জায়গায় খোঁচা দেয়। আমাদের কয়েকজন ভাবিকে বুট পলিশ করিয়েছে। আমাদেরকে বলছে যে যদি বাচ্চারা আওয়াজ করে তাহলে কিন্তু বাচ্চাও যাবে, বাচ্চার সাথে যে আছে সেও যাবে, তোদেরকে একসাথে করে দূরে নিয়ে সবগুলাকে মেরে ফেলবো আমরা। পাগলের মতো খোঁজাখুঁজি, লাশ ধুয়ে দেখলাম 44 ডেড বডি, কোথাও তানভীর নাই। মানে কি যে হচ্ছে আমাদের সাথে আমরা নিজেরাও বলতে পারবো না, খালি তো আমরা খুঁজেই যাচ্ছি। আমার হাজবেন্ডের এইজ ছিল 25 ফেব্রুয়ারি 2009, 28 বছর 5 মাস 25 দিন, হাইট ছিল 5'11.5। আমাকে যে ডেড বডি দেওয়া হয়েছে 5 ফিট 5 ইঞ্চ। আমাকে বাধ্য করা হয়েছে, না হলে ডিক্লেয়ার করতো আমার হাজবেন্ড হচ্ছে দেশদ্রোহী। মেজর জেনারেল তারেক সিদ্দিকী আর ওনার মিসেস, ওনারা তো সবসময় থ্রেটের উপরে রাখতেন। আমি যে পিলখানাতে হিন্দি ভাষা শুনেছি এটা তো আমি ওনাকে প্রথমেই বলেছিলাম 3 মার্চ, তখন থেকেই তো উনি বলছে যে খবরদার এটা কোথাও বলা যাবে না, আপাকেও বলা যাবে না, আপাকেই মেরে ফেলবে, তোমাকে কে সেভ করবে। আর আমাকে প্রপোজাল দিয়েছিল আমার আম্মুকে এমপি করবে, আমার শ্বশুরকে ফরেন মিনিস্ট্রিতে জব দিবে, আমার হাজবেন্ডকে ব্যারিস্টার তাপসের গাড়িতে উঠিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। বিডিআর বিদ্রোহের 1.5 দশক পার হয়ে গেছে। ঘটনার পুনঃ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ওই ঘটনার পেছনে বিদেশি সংস্থার হাত ছিল বলেও দাবি করেন কেউ কেউ, যদিও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার বারবারই বিষয়গুলো অস্বীকার করে এসেছে। কি ঘটেছিল সেদিন, সেগুলো নিয়ে আজ আমরা আবারও কথা বলবো ওই ঘটনায় নিহত শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহার সঙ্গে। চলুন দর্শক তার মুখ থেকে জেনে নেই তার জীবনের গল্প। তাসনুভা মাহা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক কিছু শোনার ইচ্ছা নিয়ে বসেছি, আপনি যদি একদম শুরু থেকে শুরু করতেন। বিডিআর বিদ্রোহের ঘটনা অবশ্যই আমরা জানবো, কিন্তু আপনার জীবনের একদম খোল নলচে সবকিছু পাল্টে দেয়া ওই ঘটনায় যাওয়ার আগে আমি একটু আপনার আগের জীবন সম্পর্কে শুনতে চাই। কেমন ছিল ওই সময়ের বিডিআর বিদ্রোহের আগের মাহা, কেমন ছিল সেটা জানতে চাই। আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছিল 2002-এর 21 নভেম্বর। আমাদের পছন্দের বিয়ে ছিল। তখন আপনার বয়স কত ছিল? আমি অনেক ছোট ছিলাম, আমার হাজবেন্ডও অনেক ছোট ছিল। ওর তখন বিয়ের পারমিশন ছিল না, তো বিডিআর এর পোস্টিংটা ছিল হচ্ছে, সেজন্যই ওকে তখন পোস্টিং করে দেওয়া হয়। আর ওর 6 মাসের সিনিয়রিটি ডাউন ছিল বিয়ের জন্য। জি, বিয়ের জন্য। আচ্ছা। আর ওর যখন পানিশমেন্টটা শেষ হয়ে যায় তখন আমাদের যে ডিজি ছিলেন শহীদ শাকিল আহমেদ ভাই, উনি তানভীরকে বলেছিলেন যে আর বিয়ে করবা? তখন তানভীর বলেছিল না স্যার আর করব না। তখন বলেছিল হ্যাঁ আর করো না, আমিও কিন্তু একটাই করেছি, এই আর কি। তো যাই হোক, আমার সংসার জীবনটা বিডিআর এই বেশি সময়, ক্যান্টনমেন্টে আমি খুব কম ছিলাম।
তো প্রথমে ওর সাথে আমার বিয়ের পরে ও তো এয়ার ডিফেন্সের অফিসার ছিল, 36 ডিতে ছিল। ওর বিয়ের পরে ওকে 38 ডিতে দিয়ে দেওয়া হয় যশোরে। যশোরে আমরা সংসার শুরু করি, অল্প কিছু দিনের মধ্যেই বিডিআরে পোস্টিং হয়। বিডিআরে পোস্টিংয়ের পরেই প্রথম 8 দিনের মধ্যে ও জয়েন করার আগেই 8 দিনে ওকে 3 জায়গায় পোস্টিং দেওয়া হয়। মানে ও যখন যায় পিলখানাতে, ও জয়েনিং লেটারটা পায়, পাওয়ার পর ও বাসা পর্যন্ত আসে, আবার ফোন করে ওকে বলে না এই ব্যাটালিয়ান না, তুমি এই ব্যাটালিয়ানে যাবা। এভাবে একদম 8 দিনে ওকে 3টা পোস্টিং দেওয়া হয় 8 দিনের মধ্যে। তারপরে ফাইনাল হয় 35 রাইফেল ব্যাটালিয়ান, রাঙামাটিতে ছোট হরিণা। আচ্ছা, ওখানে আর কি ও 26 জুলাই চলে যায়, মানে পোস্টিংটা হয় তার কিছুদিন পরে ওখানে ও জয়েন করে। ওখানে প্রবাবলি 7-8 মাসের মতো ছিল। তার মধ্যেই ওর প্রথম বিডিআর এর প্যারেড সপ্তাহ থাকে, তখন ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, তখন প্যারেড করে তানভীর। তখন ওকে খুব পছন্দ করেন ম্যাডাম। প্যারেড করার পরে তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। উনি তখন হচ্ছে জুনিয়র অফিসারদেরকে বলেন যে তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে যোগাযোগ করবা। তো তখন একটা ভালো সখ্যতা হয় আর কি ওনার সাথে জুনিয়র অফিসারদের। তারপরে প্যারেড শেষ করে যখন তানভীর ফেরত যায় ছোট হরিণাতে, তারপর পরই সম্পূর্ণ ব্যাটালিয়নটা আবার চলে যায় হচ্ছে চুয়াডাঙ্গাতে, মানে 35 রাইফেল ব্যাটালিয়ন চলে যায় চুয়াডাঙ্গায়। ওখানে যাবার পরে আমরা যেটা ছোট হরিণায় পেয়েছিলাম সেরকম স্মুথ থাকে না সবকিছু। যদিও ছোট হরিণাতে কারেন্ট ছিল না, পানি ছিল না, আমাদের মেইন রুট ছিল হচ্ছে স্পিড বোটে যাওয়া আসা করতে হতো। স্পিড বোট ছাড়া চলার কোনো উপায় ছিল না, দুর্গম এলাকা ছিল। জি। কিন্তু আমরা যখন চুয়াডাঙ্গায় গেলাম, ওখানে মানে এমন স্মাগলিং জোন, ও খুব কম রাতে বাসায় ঘুমাতে পারতো। আর বর্ডারেও খুব বেশি যাওয়া লাগতো, কারণ ওখানে ফায়ারিং চলতো প্রায় সময়, আবার বাঙালিদেরকে মেরে টেনে নিয়ে চলে যেত। মানে এত বেশি ওই পারের থেকে নিয়ে আসতে হতো ডেড বডি গিয়ে, এরকম অনেক সময় হয়েছে। তানভীরের ফ্ল্যাগ মিটিং করে ডেড বডি নিয়ে আসতো, পরিবারকে বুঝিয়ে দেওয়া হতো, এই ধরনের হতো। তবে ওইখানে যখন ছিল তানভীর, কুষ্টিয়া সেক্টরের আন্ডারে ছিল 35 রাইফেল ব্যাটালিয়ন। তো তানভীরের সততার কারণে ওকে বিভিন্ন অপারেশনে দেওয়া হতো। তখন আওয়ামী লীগের একজন এমপি ছিলেন আমির হোসেন আমু, পরে মন্ত্রীও হয়েছেন। জি। উনি হচ্ছে সিও আর তানভীর ছিল অ্যাডজুটেন্ট। তাদের দুজনকে বিভিন্ন রকমের থ্রেট করত অপারেশনে যাওয়ার আগে। এমনকি বিভিন্ন রকমের অফারও দেওয়া হতো যে যদি এখন অপারেশনে না যায় সেই ক্ষেত্রে তাদেরকে অনেক রকমের সুবিধা দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। কত সালের কথা বলছেন? এটা আমি বলছি আপনার 6 থেকে 7। আচ্ছা, হ্যাঁ, ঠিক এই সময়টা। তো এই সময়টা হচ্ছে চলাকালীন তানভীর তো কোনো অপারেশনে কখনো মানে বাদ দিত না। এমনও হয়েছে যে ও ছুটি ক্যান্সেল করেও ওর কাজগুলোও করতো। একটা পর্যায়ে যে ওর উপর মানে অ্যাটাক শুরু হলো বিভিন্ন দিক থেকে। তো যেহেতু ওরা স্কট নিয়ে বার হতো, ওদেরকে তো কিছু করার উপায় নাই। একদিন আমি অসুস্থ ছিলাম, যশোর সিএমএইচে যাচ্ছিলাম। তো তানভীর যে গাড়িটা ইউজ করতো সেই গাড়িটাই ছিলাম আমি, আর তানভীরের রানার ছিল। আর তানভীর হচ্ছে ওর টোয়াইসির গাড়ি নিয়ে গিয়েছিল অপারেশনে। মাঝ রাস্তায় হচ্ছে তানভীরের গাড়ির উপরে মানে ভয়ঙ্কর রকমের অ্যাটাক হয়েছিল। তো এরপরে একটা ডিসিশন হয় সেক্টর থেকে
যে তানভীরকে আর এখন রাখবে না, কারণ আমি সিক, আমাকে তো প্রায় সময় সিএমএইচে যেতে হচ্ছে। তখন ওকে একটা অ্যাপ্লিকেশন করতে বললো, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেল খুব তাড়াতাড়ি। তখন ওকে রংপুরে যে 34 রাইফেল ব্যাটালিয়ন ওখানে পোস্টিং করে দেওয়া হলো, সেটা প্রবাবলি 7-এ। আচ্ছা, তারপর হচ্ছে রংপুরে চলে গেল তানভীর। সেখানে যাওয়ার পরও লাইফ অনেক স্মুথ ছিল। সে তার মতোই ডিউটি করত, কিন্তু যেটা প্রেশারটা আপনার চুয়াডাঙ্গাতে ছিল সেই ধরনের ছিল না। আচ্ছা। আর সেখানে আমার ছোট বেবিটা ডেলিভারি হয় রংপুরে। তারপর আপনার বড় ছেলেও তো ছিল তখন? জি, আমার বড় ওর ছেলে বয়স ছিল। কত ও ছিল যখন ভাই হয়? ছোট ভাই হয়, হ্যাঁ। তখন হচ্ছে ওর প্রায় 2 বছরের কাছাকাছি। আচ্ছা, আপনারা রংপুর থেকেই তো পিলখানায় আসেন জি, পরের বছরে। আচ্ছা, এই অংশতে একটু আসতে চাই। পিলখানার আপনি যদি 2009-এর 24 ফেব্রুয়ারি থেকে শুরু করেন, সকাল থেকে কি ঘটেছিল? তখন তো শেখ হাসিনা ক্ষমতায়। আমি ইলেকশন ডিউটি থেকে শুরু করি। অবশ্যই। 2008 সালে যখন ইলেকশন হয় তার আগে আমার হাজবেন্ড আমাদের বাসাতে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো 29 ডিসেম্বর 2008-এ সকালবেলায় আমার হাজবেন্ড ফোন করে আমার মাকে বলল যে আমি যেন আমার বোনকে নিয়ে বাসা থেকে বের না হই, কারণ তখন আমি ওখানে ছিলাম তখন। তো এরপরে আবারও সে বারবার ফোন করছে, তখন আমার মা জিজ্ঞেস করেছিল যে কেন সে বারবার ফোন করছে। তখন আমার মাকে বলল যে যে আম্মু এরকম বের হতে পারছি না, কারণ হচ্ছে আমাদের রুমটা লক। তো এখন পরবর্তীতে জিনিসগুলো আর কি আরো ক্লিয়ার হয়ে যায় যে 8 সালে তো খুব ফেয়ার ইলেকশন হওয়ার কথা, কিন্তু আমরা তো আমার সেটাই জানি। হাজবেন্ড ছিল বিডিআর থেকে গিয়েছিল ও একা, আর আপনার খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে গিয়েছিল যে জুনিয়র অফিসাররা, তাদের প্রত্যেকেরই রুমটা লক ছিল। 12টা পর্যন্ত ওরা কেউ ডিউটিতে যেতে পারেনি। তার মানে ক্যান্টনমেন্টের ভিতরেই তাদের রুমে লক করে আটকে রাখা ছিল। নীলফামারীতে যেই জায়গাটাতে ইলেকশন হয়েছিল, হ্যাঁ, সেই জায়গার কেন্দ্রটা অফিসাররা যেখানে ডিউটি করেছিল সেখানে তারা 12টা পর্যন্ত ডিউটিতে বের হতে পারেনি। ওই রুমের মধ্যে লক ছিল। নীলফামারী, যদি ভুল না হয় তাহলে আসাদুজ্জামান নূরের কেন্দ্র জি। হচ্ছে নীলফামারী। জি। আচ্ছা। আর এইটা যখন ডিউটির পরে ও যখন সেক্টর কমান্ডারকে জানায়, বিষয়টা একটু বড় হতে থাকে। তো আসাদুজ্জামান নূর এক সময় এসে আমার হাজবেন্ডকে ডেকে কথা বলে। ওকে তখন ওনার ব্যবহার খুব ভালো, উনি খুব সুন্দর করে আমার হাজবেন্ডকে বলে যে আওয়ামী লীগ তো অনেক দিন থাকবে আর ওর ক্যারিয়ার অনেক ছোট, ও যেন একটু সাবধানে চলাফেরা করে, সাবধানে কথাবার্তা বলে, সিনসিয়ারিটি নিয়ে কাজ করে। সরাসরি হুমকি দেয়া, ভাষা যাই হোক মিষ্টি জি। ভাষা, কিন্তু তো হুমকি। আবার এই জিনিসটা তখন আমাদের অ্যাক্টিং সিও ছিল ব্যাটালিয়ানে, তানভীর আবার সেক্টর কমান্ডারের কাছেও জিনিসটা জানায়। তো যাই হোক, কিছুদিনের মধ্যেই জানুয়ারির 20 তারিখের পর 2009-এ 22 তারিখে প্রবাবলি ওর আর্মিতে পোস্টিং অর্ডার হয়ে যায়। আচ্ছা। জানুয়ারির 27 তারিখে ওর আপনার ফেয়ারওয়েল হয়, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এই সময় আবার ওকে বলা হয় যে রাস্তার মধ্যেই ওকে বলা হয় যে পিলখানা থেকে মুভ অর্ডার নিয়ে আবার প্যারেড করবে, যেখানে ওর আর্মিতে 3.5 বছর বিডিআরে থাকার পর আর্মিতে চলে যাওয়ার কথা, কিন্তু আবার ওকে বলে যে পিলখানা থেকে মুভ অর্ডার নিতে। আর্মিতে নর্মালি এক জায়গায় থাকলে সেই জায়গার কাজটা সে কমপ্লিট করে তারপরে তো মুভ অর্ডার নিয়ে যাবে, তাই না, আমি যতটুকু জানি। কিন্তু ওকে বলা হয় যে সে ওইখানে জয়েন না করে সরাসরি, তার তো একটা মুভ অর্ডার আছেই, সে যে ইউনিটে যাবে সেখানকার, তাই না, তাহলে আবার পিলখানায় গিয়ে কেন নতুন করে মুভ অর্ডার নিবে। কিন্তু ডিউটি তো রাখতেই হবে, পালন করতে হবে। তো তানভীর হচ্ছে আবারও পিলখানায় চলে যায়, যে মুভ অর্ডার নিয়ে ওখানে জয়েন করে।
ওখানে আমার যতটুকু মনে পড়ে ও হচ্ছে 31 জানুয়ারিতে পিলখানায় ওঠে। আর প্যারেড শুরু হয় হচ্ছে আপনার, প্যারেডের প্র্যাকটিস শুরু হয় 2 ফেব্রুয়ারি 2009 থেকে। আচ্ছা, আমরা যে বাসাটা উঠেছিলাম ওটা ছিল ছায়ানীর পুরাতন একটা বাসা। সেটা খালি করে দেওয়া হয়, 3 রুমের একটা বাসা, মেসের মতো একটা করে রুম। আমরা প্রথম রুমটায় উঠলাম। সেখানে প্যারেড অফিসাররা এসে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে প্র্যাকটিস চলছে প্যারেডের। 24 তারিখে প্যারেড হয়ে গেল। তো প্যারেড যখন শেষ হয়, তো ওই সময় প্যারেডে লাইন করে অফিসারদের দাঁড় করানো, যারা প্যারেড করেছে তাদেরকে হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সবাইকে জিজ্ঞেস করছিল যে তার বায়োগ্রাফিটা, যে অফিসার কোথাকার, তার পড়ালেখা কোথায়, তারপরে তার ফ্যামিলি কোথা থেকে আসছে, তারপর তার ফ্যামিলিতে কেউ আওয়ামী লীগ করে কিনা, বিএনপি করে কিনা, আর জামাত করে কিনা, মানে সবকিছু ডিটেলস এইভাবে ভেঙে ভেঙে জিজ্ঞেস করছে। ইভেন আপনি যদি আমাদের যে অন্য ফ্যামিলিগুলো আছে তাদেরকেও কথা বলেন, একই জিনিস জানবেন যে জিজ্ঞেস করে। ইভেন যখন প্রধানমন্ত্রী নিজের এই সমস্ত প্রশ্ন করা একটু বিস্ময়কর না, মানে উনি ওই পর্যায়ে থেকে আগের দিন পর্যন্ত আমি তানভীরকে যে ফোনে মিলাবো, এর মধ্যে আবার যেটা হয়েছে ওর ফোনটায় চার্জ ছিল না, আগের দিন রাতে এসে চার্জ করেনি। সকালবেলায় ও যখন বের হয়, আমার মনে আছে ওর মোবাইলটায় 7:42 বাজছিল, কারণ ও বের হওয়ার সময় মোবাইলটা দিয়ে দেখে যে রেড কালার হয়ে আছে ব্যাটারির জায়গাটা। ও বললো যে চার্জ দাও, আমি তো চলে আসছি, দরকার হলে খুব ইমার্জেন্সি হলে ইকবাল স্যারের মোবাইলে, মানে ইকবাল ভাই পাশের রুমে, যে স্যারের মোবাইলে দিও। তো ভাই আবার খুব ফান করে বলছে ভাবি প্রক্সি প্রক্সি। হ্যাঁ, এইগুলোই কিন্তু লাস্ট কথা। ভাই যখন চলে যায়, আমি হচ্ছে ভাইয়ের মোবাইলে মিলালাম, কারণ তানভীরের মোবাইলটা আমার রুমে চার্জ হচ্ছে, ভাইয়ের মোবাইলে মিলালাম, কানেক্ট হয়নি, কোনো সাউন্ডই হয়নি আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি তানভীরের রানারকে করলাম, সে যে এত রাগ দেখালো আমার সাথে, আমি মানে এইটা খুবই অ্যাবনর্মাল, কারণ সেও খুব ভালো বিহেভ করে সব সময়। তারপরে হচ্ছে আমার মাথায় আসলো যে আমাদের টোয়াইসি ভাই ছিল, মেজর আজিজ ভাই, 34 রাইফেল ব্যাটালিয়নে রংপুরে, উনি কিছুদিন আগেই পোস্টিং নিয়ে ঢাকায় আসছেন। উনার নাম্বারে আমি যতবারই ফোন করছি রিং হচ্ছে, কেটে যাচ্ছে। একটা পর্যায়ে এটা আমার ঠিক মনে নাই যে উনি ধরলেন নাকি উনি ব্যাক করলেন, এটা আমি মনে করতে পারি না, বাট ওই নাম্বারে কথা হয়েছে। ভাই আমাকে তানভীরকে দিল। হ্যাঁ, তো তখন তানভীর আমাকে বলল যে একটু সমস্যা হয়েছে, তুমি টেনশন করো না, আমি চলে আসব। তারপর এ তো প্রথমবার, তারপরে তো অনেক বেশি গোলাগুলি শুরু হয়ে যায়। এর মধ্যে একবার আমি যেটা ফিল করলাম, তানভীর আমাকে বলেছিল প্রথমবার যে আমি যেন বাচ্চাদের দুধটা গরম করে নিয়ে ঘরে ঢুকে যাই, এমনভাবে পর্দাগুলো টেনে রাখি, রুমটা লক করে রাখি, কেউ যেন না বুঝে। আমি ওর কথা মতো কিন্তু এই কাজটাই করেছি, কারণ আমাদের 3 রুমের বাসা, প্রতিটা রুমে 2টা করে দরজা, একটা ভিতর দিয়ে লাগানো, একটা বাইরে দিয়ে লক করা, কেউ বোঝার উপায় নাই। আমি ঠিক এভাবেই মানে আমার রুমের ভিতর দিয়ে ঢুকে লক করলাম। পাশের রুম ইকবাল ভাইয়ের, তার পরের রুমটাতেও আমি লক দেখেছি। তার একদম শেষ মাথায় হচ্ছে কিচেন, ওখান থেকে আমি বাচ্চাদের খাবার নিয়ে রুমে ঢুকে গেলাম। তারপর একটা পর্যায়ে আমি ফিল করলাম যে আমাদের দরজা বাইরের যে বারান্দা, মানে কিচেন তো একটা কর্নারে, আর এই কর্নার দিয়ে আরেকটা বাইরে যাওয়ার রাস্তা, আর মাঝে একটা বড় রাস্তা। তো কোনো একটা কিছু দিয়ে ওরা ঢুকেছে, ঢুকে আমার বারান্দা দিয়ে হেঁটে চলে গেল, কারণ ওরা তো লক দেখেছে। আমার কাছে মনে হলো যে ঢুকে ওরা হেঁটে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ আমি বুঝতে পারছি। তখন আমি খাটের নিচে ঢুকে গেছি। আমাদের 2টা সেমি ডাবল খাট একসাথে জয়েন করা ছিল, আমি আমার বাচ্চাদের সহ ওটার নিচে চলে গেছি। তখন অনেক বেশি গন্ডগোল হচ্ছে ওখানে। তারপর এই অবস্থায় তানভীরের কল আসছে। তখন 10:30টার মতো বা তার একটু বেশি বাজে। তখন তানভীর আমাকে বলেছে ওখান থেকে ওয়ার্ড্রোবের ডোরের ভিতরে চলে যেতে, কথা বলতে বলতেই।
আমাকে বললো, আমি বললাম যে এরকম চলে গেছে ওরা। তখন বললো তুমি এর কথা বলবা না, আমি যা বলি শুধু তুমি অতটুকু শুনবা। তারপরে হচ্ছে বললো তুমি এখানে আর থেকো না, তুমি যে ওয়ার্ড্রোবের ডোরের ভিতরে ঢুকে পড়ো। ওখানে ঢুকলাম আমার বাচ্চাদের নিয়ে। ও কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছিল, যে যেমন হচ্ছে আর্মি এসে আমাদের রেস্কিউ করবে, হ্যাঁ, এছাড়া আর্মি ড্রেস, আর্মি অফিসার, আর্মি মানুষ ছাড়া তুমি কারোর সাথে এখান থেকে যাবা না। আমাকে ও বলছে যে বিডিআর এর ড্রেস পরা মানুষ দেখলে তুমি এখান থেকে যাবা না, ওভার এজ মানুষ দেখলেও তুমি এখান থেকে যাবা না বিডিআর এর ড্রেসে। হ্যাঁ, আর পুরো কমপ্লেক্সের ভিতরে মানে ইয়ে আছে, বহিরাগত আছে। তো আমি এই জিনিসগুলো ঠিক মতো বুঝি নাই ওর কথাগুলো। তখন আমাকে বলছে লীগের নেতারা আছে। আমি ওর কথাগুলো ঠিক মতো বুঝতে পারছিলাম না, কারণ এত নয়েজ। আপনি বলছেন 25শে ফেব্রুয়ারির কথা, সকাল 10:30টায়? 10:30টার পরে, তখনই 10:30টার পরে, 10:30টার পরে হ্যাঁ, তখনই আপনার হাজবেন্ড আপনাকে বলছে যে লীগের নেতারা আছে। লীগের নেতারা আছে। আর তারপরে আমাকে ও একদম শেষ কথা, তারপর থেকে কিন্তু কথা হচ্ছে, আমি আর টাইমটা তখন দেখিনি। তখন আমাকে ও যখন বলছে যে এখানে এনএসজি আছে, আমি এই কথাটা বুঝতে পারিনি। আমি তখন বলেছি এটা কি, আবারও বলেছে এনএসজি, আমি আবারও বলছি এটা কি, তখন ও আমাকে বলছে ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান্স সেকেন্ড টাইম যখন বলেছে তখন আমার সামনে ডোরটা খুলে গেছে। মানে ওরা যে আবারও ফেরত এসছে এই জিনিসটা আমি বুঝতেই পারিনি। কখন ফেরত আসছে আমি যখন আমাকে বের করলো তখন আমি খালি দেখলাম ওরা আমার খাটের উপর দিয়ে আসছে। মানে দুটা খাট দিয়ে একটা দরজা আমাদের বন্ধ করা ছিল, আর এক দিক দিয়ে তো আমরা যাতায়াত করতাম। ওরা তো আর জানে না বিষয়টা, ওরা আমার খাটের উপর দিয়ে উঠে আসছে আর কি। আমার রুমে 7, 8 বা 9 জন লোক ঢুকেছিল। সবার গায়ে বিডিআরের ড্রেস ছিল, একজন ছিল ড্রেস ছাড়া, লুঙ্গি পরা। হ্যাঁ, রুমের বাইরে আমাকে নিল, ওয়ার্ড্রোবের ভিতর থেকে আমার গলার সামনে যে ওড়না ছিল, প্রথমে হচ্ছে আমার ফোনটা নিয়ে নিল। আমি কিন্তু কানে ধরা, আমার দুটো পিচ্ছিকে এভাবে ধরা, হ্যাঁ, আমার ফোনটা নিয়ে নিল, আমাকে টেনে বের করে বাইরে ফেলে দিল। এরপরে যে আসলে কি হলো এটা আমি আপনাকে বুঝিয়েও বলতে পারবো না। আমার বাচ্চা একটা পড়ে গেল, আমি এখনো বুঝে উঠতে পারি না আমার ছোট বাচ্চাটা পড়লো না বড় বাচ্চাটা পড়লো, মানে আমি এখনো এটা বুঝতে পারি না। খালি দেখলাম যে ওরা বলতেছে যে পাকিস্তানি বাচ্চাটাকেও কেউ রাখবো না, আমরা পাকিস্তানি বাচ্চা রাখবো না, মানে এগুলো ধরনের কথাবার্তা বলছে। হ্যাঁ, এখানে পাকিস্তানি লাডলা কথাটা বারবার আমার কানে বাজে। হ্যাঁ, তখন ওদের এক্সাক্ট সংলাপটা কি ছিল, ডায়লগটা কি ছিল আমার মনে নাই, কিন্তু পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবে না, সেখানে পাকিস্তানি লাডলা কথাটা আমার কানে বাজে বারবার। তখন ওদের ড্রেস খুলে চেক করছে আর কি। এই সময় দেখি আবার কতগুলো বাচ্চা কাঁদে, ওরা বড় বাচ্চা, টেনিস গ্রাউন্ড ছিল ওখানে দাঁড়ানো, সবাই কাঁদে না, অল্প কয়েকজন, মানে 6-7টা বাচ্চা ছিল। আর আমাকে তো নিচে ফেলে রেখেছে, মানে যখন টেনে বার করে বাইরে ফেলে দিয়েছে। খুবই বাজে বিহেভ করছিল, মানে এটা কি বলবো, যে বলে এতদিন তোরা পাকিস্তানি বাচ্চা। এরা আবার যারা আমার রুমে ঢুকেছিল আমি শুধু তাদের কথা বলছি, কিন্তু বাইরে যে 3 জন ছিল যারা আমার বাচ্চার ড্রেস খুলেছে তারা আলাদা, তারা পাকিস্তানি লাডলা কথা ইউজ করেছে। আর এপাশে যারা ছিল, যারা আমার রুমে ঢুকেছিল, তারা হচ্ছে খুব বাজে আচরণ আমার সাথে করছিল। তখন বলছে এতদিন তোরা পাকিস্তানি বাচ্চা জন্ম দিয়েছিস, পয়দা দিয়েছিস, এখন থেকে তোদের পেটে বিডিআর বাচ্চা হবে। মানে এছাড়া আমাদের আচার আচরণ অনেক বাজে ছিল। তো ওই পাশ থেকে, গাছের ওই পাশ থেকে, আপনার পশ্চিম সাইড থেকে কয়েকজন অফিসার ফ্যামিলি আসছিল, দেখা যাচ্ছিল না বাট ভয়েস শোনা যাচ্ছিল, চিৎকার করছিল। তখন হচ্ছে ওরা টেনে আমাকে রুমে নিচ্ছে, কারণ লুঙ্গি পরা যে লোক সে বলছে খোলা আকাশের নিচে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। তখন ওনারা চিৎকার করছে, চিৎকার করে ওনারা আমাদের গেট পর্যন্ত আসছে।
তখন এরা বলছে যে এই লাইনে ঢুকাও একসাথে কোয়ার্টার গার্ডে নাও, মানে এতটুকুই আমি মনে করতে পারি। তখন আমাদের একসাথে লাইন করে যারা চিৎকার করছিল ওনাদেরকেও মারছে, আমাকেও ঢুকালো, যে বাচ্চাগুলো কয়েকটা বাচ্চা একটু বড় বড় ছিল ওদেরকেও ঢুকালো। এই লাইন করে আমাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে গেল, আর পুরাটা রাস্তা আমাদেরকে মারতে মারতে নিয়ে গেছে, মানে অসম্ভব মারধর করতে করতে নিয়ে গেছে। তো একটাই কথা, যে এতদিন তোরা আমাদের রেশন খেয়েছিস, এতদিন তোরা আমাদের সব খেয়েছিস। আমার একটা কথা কি, যে আর্মি অফিসারদের রেশনটা আসে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ, আমি যে 3.5 বছর ছিলাম, আমি দেখেছি যে ক্যান্টনমেন্ট থেকে আমার রেশন আসতো, আমি আমারটা বলতে পারবো। তো আমি তো দেখিনি কখনো যে রেশনটা কখনো বিডিআর থেকে পেয়েছি। তো এটা আমার কাছে একটা বড় দুঃখ। আর আমার হাজবেন্ড যেটা বলেছিল যে ওভার এজ মানুষ, সত্যিই তাই। আমি বিডিআরে আমার চোখে পড়েনি কোনো কম এজ কেউ কোনো বেয়াদবি আচরণ করেছে। ওভার এজ মানুষগুলা প্রচন্ড বাজে ব্যবহার করেছে, মারধর, কোয়ার্টার গার্ডে বাজে ব্যবহার। যারা একটু ইয়াং এজের আমাদেরকে পানি এনে দিয়েছে, বাচ্চাদের জন্য চিপস বিস্কুটের ব্যবস্থা করেছে, ওটাও হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে এদেরকে সরিয়ে দিয়েছে যারা, ওরা ছিল ওভার এজড। যারা ইয়াং এজ তারা আমাদের পানিটাও এনে দিয়েছে, কিন্তু পানিটা কেড়ে নিয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলা আমি মনে করতে পারি। আবার কোয়ার্টার গাড়ির অভিজ্ঞতা তো খুবই খারাপ। কোয়ার্টার গাড়ি যখন ঢুকালো, যে গ্রুপটার সাথে আমি ঢুকলাম, আমার পরপরই আরেকটা গ্রুপ ঢুকলো। যখন ওই গ্রুপটা এসে ঢুকলো, তখন আর ওই সেলটার দরজা লাগছে না। তো তখন পিছন থেকে এসে যেই লোকগুলা ছিল বিডিআরের, তারা হচ্ছে যারা আসছে তাদের পিছনে রাইফেলের পিছন দিক দিয়ে বাড়ি দিচ্ছিল, যেন মানে কোনোভাবে এরা ঢুকে, কিন্তু ভিতরে তো কোনো জায়গাই নাই, কোথায় ঢুকবে, তাই না? একটা পর্যায়ে এটা হবে হচ্ছে আপনার, মনে হয় সেটা জোহরের পরে, জোহর থেকে আসরের মাঝামাঝি টাইম, আমাদেরকে এই যে ইয়াং এজ যারা ছিল তারা বলল যে ছোট বাচ্চারা শ্বাস নিতে পারছে না, বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়েছে, বলল যে অপোজিটে যে রুমটা আছে রুমটা খালি করে দিয়ে এদেরকে ওই রুমে দিয়ে দিই। তখন আমাদেরকে ওই অপোজিটে যে রুমটা ছিল ওই রুমটায় আমাদেরকে পাঠিয়ে দিল। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ ওই রুমে চলে গেলাম। এরপরে দেখেছি যে কিছুক্ষণ পর পর যাদের বয়স বেশি বা ছোট বাচ্চা আছে তাদেরকে ওই রুমে আনা হচ্ছে। আবার আমরা তো আমাদের রুমটায় কাছে জানালা ছিল, আমরা দেখতে পাচ্ছি আর কি। আবার অনেকদেরকে এনে এই সমস্ত দুটো সেল দেখছি এখানেও ঢুকিয়েছে। কিন্তু যে এটাই যে যারা বাচ্চা ছিল আর বয়স্ক ছিল তাদেরকে শুধু আমাদের রুমের মধ্যে রাখা হয়েছে। আর 25 তারিখ রাত্রেবেলা একটা অফিসারকে দেখলাম বাইরে থেকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে প্রচন্ড মারধর করলো, মারধর করে ওখানে তাকে মেরে ফেললো। হ্যাঁ, এটা 25 তারিখ রাত্রে। তার কিছুক্ষণ পর আপনার বালতি ভরে পানি ঢেলে ওই জায়গাটা ধুয়ে ফেললো। আর তখন হচ্ছে যে গ্রুপটা ছিল, এই যে তৌহিদ, ডিএডি তৌহিদ, তাকে তো আগে চিনতাম না চেহারায়, পরে চেহারা দেখে তার যে একটা পুরো গ্রুপ, সে ওই জায়গাটা পানি দিয়ে ধুলো। ধোয়ার পরে ওই জায়গাতে আবার টেবিল সবকিছু রাখা হলো। কিছুক্ষণ পর ওখানে আবার আপনার অস্ত্র জমা হলো। তো বিডিআর এর যে আনুষ্ঠানিক অস্ত্র জমা দেয়া, কিন্তু জানেন আমরা তো ওই দুটা সেলের দরজা লাগানো, কিন্তু আমাদের দরজা লাগানো ঠিকই, আমাদের রুমের ভিতরে কিন্তু দুজন অস্ত্র নিয়ে দাঁড়ানো। আবার আমাদের সিনিয়র ভাবিরা বলতেছে আপনারা জমা দিবেন না, বলে দিব, সময় হলেই দিব। তার মানে জমা দেওয়াটাও একটা আইওয়াস ছিল। হ্যাঁ, শুধু তাই না, আমাদেরকে বলছে যে যদি বাচ্চারা আওয়াজ করে তাহলে কিন্তু বাচ্চাও যাবে, বাচ্চার সাথে যে আছে সেও যাবে। এখন এত ছোট বাচ্চা তো যে কোনো সময় আওয়াজ করবে, হ্যাঁ তাই না? একজন ভাবির তো 4 মাস কি 5 মাসের একটা বাবু ছিল,
সে বাবুটা যে কোনো মানে ওকে তো থামানোর কোনো উপায় নাই। আল্লাহর কি রহমত যে সেদিন বাচ্চারা আওয়াজ করেই নাই। আর যেখানে অস্ত্র জমা হয়েছে ওখানে শুধু ক্যামেরায় দেখাচ্ছিল, আশেপাশে তো সবাই অস্ত্র নিয়েছিল ক্যামেরার আশেপাশে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো অস্ত্র জমা নিতেও তো সেখানে সম্ভবত আমার যতদূর মনে পড়ে সাহারা খাতুন সহ আরো অনেকেই গিয়েছিলেন, ওই পর্যায়ের মন্ত্রী টন্ত্রীরা ওখানেই তো বোধহয় উপস্থিত ছিলেন। জি, ওনাদের সামনে তো অস্ত্র জমা হচ্ছে না, কিন্তু ওনাদের আশপাশে তো অস্ত্র নিয়েই ছিল, সেটা ক্যামেরায় দেখাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। তার মানে বিষয়টা হচ্ছে ওখানে আবার যারা ক্যামেরা নিয়ে ক্যামেরা ঢুকেছিলেন অফ তারাও করার সাথে সাথে উনাদের সামনেই অস্ত্র তুলে নিয়েছে, উনারা যাওয়ার পর তো তুলে নেই। আচ্ছা। আবার উনারা যখন চলে যায় সেটা ছিল হচ্ছে নর্থ সাইড দিয়ে, যেখানে আমাদের জানালাটা, আমাদের রুম থেকে বেশ কয়েকজন হাত জোর করেছে, মানে রিকোয়েস্ট করার জন্য যে আমাদেরকে নিয়ে যান। বাট আমাদের ওখানে যে তিনজন গিয়েছিলেন তারা কিন্তু আমাদের দিকে দেখেছেন, কারণ ভিতরে দেখা যাচ্ছে, এত বড় বড় জানালা, ভিতরটা পুরা দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কাউকে নিয়ে আসেনি। পরে যেটা শুনেছি যে ভিতরে যে সদস্যদের পরিবার, ডিএডিদের পরিবার, তারপরে হচ্ছে সুবেদার মেজরের পরিবার, আর হচ্ছে আওয়ামী লীগ সাপোর্ট করে এরকম হচ্ছে অফিসার পরিবার, তাদেরকে, আর হচ্ছে পুলিশের আইজিপি নূর মোহাম্মদ, ওনার মেয়েকে বের করে নিয়ে আসছে। তাদের জন্য সেফ এক্সিট ছিল, একদম। আপনারা ওখানেই থেকে গেলেন? আমরা থেকে গেলাম, এতগুলো ফ্যামিলি কাউকে নিয়ে আসলো না, ওনারা তো পারতেন আমাদেরকে নিয়ে আসতে, নিয়ে আসলেন না। আর তারপরে তো রাত্রে এত ভয়ঙ্কর রাত গিয়েছে ওনারা চলে যাওয়ার পর, ওদের যে কি উল্লাস, কিছুক্ষণ পর পর আমাদের দরজা খুলে রাইফেলের মুখটা দিয়ে, মানে পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক, রাইফেলের মুখটা দিয়ে গায়ের যে কোনো জায়গায় খোঁচা দেয়। তখন কিন্তু আপনাকে আমি বলেছি না যে এই যে গ্রুপটা, শুধু এই গ্রুপটা, ডিএডি তৌহিদের যে গ্রুপটা, আর আর কেউ কেউ ছিল না এখানে। এই ছবিটা কিন্তু আছে, মানে ইন্টারনেটে আছে, শুধু এদেরকেই দেখেছি বারবার। হ্যাঁ, এরাই কিন্তু বারবার এরকম করছে। আর রাতের একটা পর্যায়ে এসে আমার হাজবেন্ডের কথা বলল, নাম ধরে ধরে ডেকেছে কয়েকজনকে। আচ্ছা। আমার হাজবেন্ডের নাম বলছে, ক্যাপ্টেন তানভীরের স্ত্রীকে, হ্যাঁ ওর স্ত্রীও বলেনি, স্ত্রীকে এরকম করে বলেছে। আমি দাঁড়িয়ে গিয়েছি, ফোন নিয়ে আসছে, বলে আমার হাজবেন্ড ফোন করেছে। তখন আমাদের আরেকজন ভাবি, মাকসুম ভাবি, উনি আমাকে আমি তখন ভাবিকে কিন্তু চিনি না, ভাবি আমাকে বলছে, ভাবি ভাই কিন্তু ফোন করে নাই, আপনাকে বাইরে নেওয়ার জন্য এটা বলছে, আপনি একদম বলবেন না, হ্যাঁ পরিচয় দিবেন না। আমি ভাবির কথা শুনে আবার বসে পড়েছি, উনি আর আমি একসাথে বসেছিলাম, উনি, আমি, আর আমাদের একজন ভাই আছে মেজর মিজান ভাই, উনিও শহীদ হয়েছে। ভাবি হচ্ছে তারও 1 বছর আগে মারা গিয়েছেন অসুস্থ হয়ে। তো আমরা তিনজন একদম একসাথে, মানে 3টা ফ্যামিলি একদম একসাথেই বসেছিলাম ওই রুমটায়, গ্লাসের জানালার রুমটায়। তো তখন হচ্ছে আবার আমি বসে পড়লাম কথাটা শুনে। এরপরে যখন আর কোনোভাবে বের করতে পারে না, আরো রাত গভীর হয়েছে, টাইমটা বলতে পারি না, একটা সময় ওই রুমের ভিতর ঢুকলো ডিএডি তৌহিদ, ঢুকে সে যে কি বাজে আচরণ করেছে আমাদের ফ্যামিলিদের সাথে, এটা মানে বলার মতো না। সে গায়ের কাপড় ধরে ছিঁড়ে দিয়েছে। তো ভয় পেয়ে অফিসারের স্ত্রী সে আমার সাথে আচরণ করেছে। আমি ভয়ে, সার্ভাইভার একটা ফ্যামিলি এখন আছেন, সেই ভাবিকে আমি জড়ায় ধরেছিলাম। তো মাঝে মাঝে যখন আমি নিজেই কিন্তু সাপোর্ট করি, কারণ আমি দেখেছি যে সবাই জড়িত ছিল না, কিন্তু তার হিংস্র জিনিসগুলো তো আসলে বলার মতো না। এটা তো ভয়ঙ্কর জিনিস। আর তাকে যদি কোনো ব্যক্তি সেভ করতে চায় সেটাও খুব কষ্টকর।
তাকে সেভ করাটা মানে তার সন্তানের সাথে যদি এটা হতো, তার বোনের সাথে হতো, যে সেভ করতে চায়, তার ওয়াইফের সাথে হতো, তিনি সেভ করতেন? অনেকেই আছেন তাদের ফ্যামিলিকে রাতে সেফ এক্সিট দেওয়া হয়েছে। আমাদের ফ্যামিলিদেরকে তো সেফ এক্সিট দেওয়া হয়নি। আমাদের ফ্যামিলিদেরকে কি মানে সোলজারদের রাইফেলের খোঁচা খাওয়ার জন্য রেখে দিয়েছে? মানে আমাদের হাজবেন্ড কি এমন কোনো অপরাধ করেছিল? তো তারপর এইভাবে করে পার হলো। 26 তারিখ সকালবেলায় আমি চিনি বাট নাম বলবো না এই কারণ হচ্ছে প্রত্যেকটা ভাবির একটা সম্মান আছে, ওনারা নিজেরা যতক্ষণ নিজেদেরটা না বলবেন আমি তো বলতে পারি না। তো 26 তারিখ সকালবেলায় ডিএডি আব্দুর রহিম আমাদের কয়েকজন ভাবিকে বুট পলিশ করিয়েছে। এটা আমি কোনো অবস্থাতে আমি অনেকবার এই জিনিসটা মনে করি, আর আমি এটা বোঝাতে পারবো না। কারণ আমার হাজবেন্ডের বুট কখনো আমার কাজের বুয়া পালিশ করেনি, কখনো করেনি। আর আমাদের সিনিয়র ভাবিদেরকে দিয়ে এই জিনিস করানো হয়েছে। এই জিনিসগুলো আমি কখনো ভুলতে পারি না, এটা আনবিলিভেবল। তো এরকম মিক্সড মানুষ ছিল, কিন্তু আমার কথা হচ্ছে শাস্তি দেওয়ার মানুষদেরকে শাস্তি দেওয়া হোক, সবাইকে তো দেওয়া ঠিক না। আবার যাদের শাস্তি পাওয়া উচিত তাদেরকে সেভ করারও তো কোনো মানে নাই। দেখা যাচ্ছে যে এরকম ব্যক্তিদেরকে সেভ করানোর চেষ্টা হচ্ছে, এর খুব দুঃখজনক। তারপর আপনার 26 তারিখে আরো কিছু ঘটনা, আর তার চেয়ে দুঃখজনক হচ্ছে ডিএডি তৌহিদ আর ডিএডি আব্দুর রহিম, একজন হয়ে গেল ডিজি, একজন হয়ে গেল ডিডিজি। সে আমাদের ভাবিদেরকে বলতেছে এই তোরা আমাদেরকে স্যার ডাক, স্যার ডাক। সে স্যার মুখ দিয়ে উচ্চারণ করাবেই। তো খারাপ লাগে কি যে কোনোদিন আমরা চিফ অথবা ডিজি তাদেরকে আমরা কখনো স্যার ডাকিনি, আমরা ভাই ডাকি। কোনোদিন এই শিক্ষাটা দেওয়া হয়নি আমাদের। তাহলে আমরা কেন তাদেরকে স্যার ডাকবো? আর তুই তোকারি ডাকে আমাদেরকে। অথচ আপনাকে যেটা বললাম আমি, যে যারা আমাদেরকে পানি দিল, চিপস বিস্কুট লুকিয়ে লুকিয়ে দিল, তারা কিন্তু ঠিকই আপনি সম্বোধন করেছে। তো তারপরে একটা পর্যায়ে 26 তারিখে জোহরের আজানটা যখন হয়, তারপর থেকে বলে যে এখন তোরা তোদের হাজবেন্ডের কাছে চলে যাবি, তোদেরকে একসাথে করে দূরে নিয়ে সবগুলাকে মেরে ফেলবো আমরা, তারপর পুঁতে দিব। একদম এই ভাষা। তখন আমরা ভেবেছি যে আমরা এখন মরে যাব। এখন তারপরে আবার মনে হচ্ছে এখন তো দেখা হবে, এরকম মিক্সড চিন্তা মাথার মধ্যে ঘুরছে। তারপর একটা ভয় থেকে না আমার মাথায় ঘুরছিল যে আমি আরো পরে যাব। এরকম করতে করতে একদম শেষে যারা বের হবে, আমি সেই শেষের দিকে বার হয়েছি। এরকম করে ততক্ষণে মনে হয় আসরের আজান দিয়ে ফেলেছে। পরে দেখলাম একটা পিক আপ আসলো, সে পিক আপে আমি উঠলাম। সে পিক আপটা যে পিলখানার যে ঝিকাতলার যে গেট আছে ওটার কাছাকাছি নামিয়ে দিল। তারপর গেটে আমি দূর থেকে দেখি আমার আম্মু একদম গেটের সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমি গেলাম, যাওয়ার পর আমি আমার সবার আগে বাচ্চা দুইটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি তখন, আমার হাজবেন্ডের ডাক নাম হলো রুমি, তখন আমি বলছি রুমি কোথায়? তখন আম্মু তো কান্না করছে, আমার মনে হচ্ছে সামথিং রং। তখন আমার হাজবেন্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডরা ছিল, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করেছি, ওরা তখন আমাকে বের করতে পারে না, ওরা আমার হাত ধরে টেনেও বের করতে পারছে না গেট থেকে। তখন আমাকে বলছে আচ্ছা ও একটু ব্যথা পেয়েছে। তখন আমি বলছি ও কি মরে গেছে? আমি একদম এভাবে জিজ্ঞেস করেছি। তখন আমাকে ছিল সাইফুল ভাই ছিল, মোর্শেদ ভাই ছিল, ওরা আমাকে বলে ও ব্যথা পেয়েছে, তুমি বের হয়ে আসো। তাও আমি বের হচ্ছি না। পরে ওরা আমাকে টেনে বের করেছে গেট থেকে, বের করে নিয়ে আসছে। আমি তো মানে খালি পা একদম। হ্যাঁ, আমার বাচ্চাদেরও আর নাই, আম্মু না আমার হাজবেন্ডের ফ্রেন্ডের কাছে আমি বলতেও পারবো না, আমার একটা কাজিন ব্রাদার ছিল, কার কাছে কি আমি জানি না। আমি খালি ওকে খুঁজছি। তারপরে আমি বলছি কোথায়? বলে অ্যাম্বুলেন্সে। আমি তো দেখি নাই কোনো অ্যাম্বুলেন্স। হ্যাঁ, তারপরে বললো র্যাবের গাড়িতে উঠো, এখানে গেলে পাবা। পরে র্যাবের একটা কোস্টারে উঠলাম, আম্মুরা চলে গেল গাড়িতে করে
মিরপুরে স্টাফ কলেজের কোয়ার্টারে, আমি ওই গাড়িতে করে মিরপুরে আসলাম। ওখানে আসার পরে দেখি যে সাংবাদিক আছে, অনেকেই আছে, সার্ভাইভার কয়েকজন আসছে। আমি ওখানে জিজ্ঞেস করলাম আমার হাজবেন্ডের কথা, কেউ বলতে পারলো না। তারপর আমি ওখানে একটু ফ্রেশ হয়ে, আমার শ্বশুর আসছেন, আব্বাকে নিয়ে চলে গেলাম হচ্ছে সিএমএইচে। তারপর থেকে তো স্টার্ট করলাম আমার হাজবেন্ডকে খোঁজা। আমার হাজবেন্ডকে তো আর মানে পাওয়া গেল না, ওখানেও না। তারপরে ওখান থেকে শুনলাম যে কয়েকজনকে সিএমএইচে আনা হয়নি, হোলি ফ্যামিলিতে আনা হয়েছে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে করে। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরও তো আসলে 3জন ব্যক্তির মুখে শুনলাম যে তানভীরকে 26 তারিখ পর্যন্ত দেখা গেছে। তারপরে ফেরত আসলাম সিএমএইচে, সিএমএইচেও দেখলাম না তানভীরকে। রাত পর্যন্ত বসে থাকলাম, আব্বা আবার শিকদার মেডিকেলে ঘুরে আসলো। তারপরে ওই রাতও চলে গেল। 27 তারিখ, 27 তারিখে ভোরবেলায় উঠে শুনি যে তানভীরের রানার যে আবু সালেক, যে আমার সাথে মিসবিহেভ করেছিল, সে নাকি চলে আসছে 26 তারিখে, আমি বের হওয়ারও আগে। মানে এত কিছু হয়েছে, আমাকে তো আর কেউ বলে নাই। তারপরে সালেককে ডাকা হলো, আমি বললাম কি ব্যাপার, আপনার স্যার কোথায়? তখন বলে স্যার বের হয়েছে শুনেই তো আমি এখানে আসছি। তো এর মধ্যে আব্বা চলে আসলো ভোরবেলাতেই। আব্বা আর আমি আবারও সিএমএইচে গেলাম, সিএমএইচ থেকে পিলখানার গেট। পিলখানার গেট থেকে আবার ইনফরমেশন পেলাম যে র্যাবে খোঁজ করলে তানভীরকে পাবো। একটা ফোনের মাধ্যমে ল্যান্ডলাইন থেকে ফোন দিল আর কি। মানে কি যে হচ্ছে আমাদের সাথে আমরা নিজেরাও বলতে পারবো না, খালি তো আমরা খুঁজেই যাচ্ছি। সেই র্যাবে গেলাম, র্যাব 2 থেকে র্যাব 1, র্যাব ইন্টেলিজেন্স, আর্মি হেডকোয়ার্টার, আর খালি হচ্ছে পাগলের মতো খোঁজাখুঁজি। লাশ ধুয়ে দেখলাম 44 ডেড বডি, কোথাও তানভীর নাই। তো একটা পর্যায়ে যে মইনুল আহমেদ ছিলেন চিফ, উনি বলল যে আপনার ওকে হচ্ছে যে ডেড বডিগুলো পাওয়া যায়নি, ডিএনএ টেস্টেও ম্যাচ করেনি, তাদেরকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হবে। তারপরে হচ্ছে সেভাবেই মর্যাদা দিয়ে আর কি, নিখোঁজ এইভাবে, মানে কি বলে এটা, মিসিং ইন ডেথ, হ্যাঁ, এভাবে আলাদা একটা মর্যাদা আছে ওনার কথা অনুযায়ী। আমি তো আর্মির ওই ভাষাগুলো জানি না, তো বললেন। আর তারপরে হচ্ছে 10 মাস 4 দিন পর জেনারেল মুবিন, পরবর্তীতে যে চিফ ছিলেন, উনি উনি থাকা অবস্থায় লাশ দাফন হলো দুটা। একটা হচ্ছে তানভীরের, একটা মেজর গাজ্জালি ভাইয়ের। কিন্তু লাশ মিলেছিল কিভাবে ডিএনএ টেস্ট? আমি সেটাই আসছি যে আমার হাজবেন্ডের 4টা ডিএনএ টেস্ট হয়েছে, তার মধ্যে একটাও ম্যাচ করেনি। আমার হাজবেন্ডের এইজ ছিল 25 ফেব্রুয়ারি 2009, 28 বছর 5 মাস 25 দিন, হাইট ছিল 5'11.5". আমাকে যে ডেড বডি দেওয়া হয়েছে সেটা হলো 5 feet 5 inch, আর সেটার এইজ হচ্ছে 47 ইয়ার্স। আপনি ডেড বডি অ্যাকসেপ্ট করেছেন? আমাকে বাধ্য করা হয়েছে, না হলে ডিক্লেয়ার করতো আমার হাজবেন্ড হচ্ছে দেশদ্রোহী। তো সবাই অ্যাকসেপ্ট করেছে। আর আমাকে প্রপোজাল দিয়েছিল আমার আম্মুকে এমপি করবে, আমার শ্বশুরকে ফরেন মিনিস্ট্রিতে জব দিবে, আমার দেবরকে দেশের বাইরে থেকে আনিয়ে সরাসরি হচ্ছে শর্ট কোর্সের অফিসার হিসাবে ঢুকিয়ে দেওয়া হবে। আমাদের ফ্যামিলির কেউই, আমার মা অথবা আমার শ্বশুর বাড়ির কেউ এগুলো অ্যাকসেপ্ট করেনি। কখনো কথা হলে ওনাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার আম্মু বেঁচে নাই, বাট আমার শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা সবসময় এটা বলেন। কি ধরনের কম্পেনসেশন? এটা শেখ হাসিনা ডেকে বলেছেন 2বার। আর মেজর জেনারেল তারেক সিদ্দিকী আর ওনার মিসেস, ওনারা তো সবসময় থ্রেটের উপরে রাখতেন। আর তারেক সিদ্দিকীর মিসেস যে ছিলেন শাহিন সিদ্দিকী, উনি প্রচন্ড মেন্টাল টর্চার করতেন আমাদের ভাবিদের উপরে, প্রচন্ড রকম। মানে আমি যে পিলখানাতে হিন্দি ভাষা শুনেছি, এটা তো আমি ওনাকে প্রথমেই বলেছিলাম 3 মার্চ। তখন থেকেই তো উনি বলছে যে খবরদার এটা কোথাও বলা যাবে না, আপাকেও বলা যাবে না, আপাকেই মেরে ফেলবে, তোমাকে কে সেভ করবে।
মানে উনি যে কি বিহেভ করতো এটা বলার বাইরে। মানে উনি ফ্লোরে পা দিয়ে এরকম লাথি দিয়ে দিয়ে বলতো যে 7 বছর ঢুকতে পারেনি ক্যান্টনমেন্টে, একটা কেউ থাকতে দিব না। ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে বলতো, তখন ম্যাডাম তখনও থাকেন ক্যান্টনমেন্টে, হ্যাঁ বলতো যে শিকড় সহ উপড়ে ফেলবো। তো তখন আসলে বুদ্ধি Successfully বা করেছে তো। বয়স কোনোটাই ছিল না এটা বোঝার। আমার শুধু মনে হতো, আমি তখন সিএমএইচ এর অপোজিটে স্টাফ রোডের একটা বাসায় থাকি, 144/7। আমার মনে হতো কি আমি ম্যাডামের কাছে চলে যাই। আমি 3বার ট্রাই করেছি, যার জন্য আমাকে উনি থাপ্পড়ও দিতে নিয়েছে। শহীদ পরিবার সহায়তা কেন্দ্র একটা সেট ইয়ে ছিল আমাদের জন্য ওখানে। তো উনার সাথে আমার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি আমাকে প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যুগান্তরে। আমার পেনশন ছিল 3,999 টাকা। তো এটা হচ্ছে যুগান্তরের রিপোর্টার যখন সব শুনেছে, এটা শুনে উনি শুধুমাত্র লিখেছিল যে মানবেতর জীবনযাপন, উনি উনার ভাষাটা লিখেছিল। এটার কারণে উনি আমাকে, প্রাইম মিনিস্টারের যে অফিস, উনি তো আমাকে শেখ হাসিনার সাথে কথা বলতে দেনই নাই, আমাকে টেনে হিচড়ে বার করেছে সবার সামনে, সব রিপোর্টারদের সামনে। মানে তোকে 10 টাকার মেয়ে বানাবো, আমি যদি না বানাই তুই দেখিস। মানে আমাকে, মানে আমি আসলে মেনে নিতে পারছিলাম না। তার কয়েক মাস আগে আমার হাজবেন্ডের নামে একটা লাশ দাফন হয়েছে, আমি জানি এটা আমার হাজবেন্ডের না। আমি আর আমার হাজবেন্ড হচ্ছে 12 দিন পর্যন্ত আলাদা ছিলাম, মানে একজন একজনকে না দেখে কখনো থাকিনি। তো এটা আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। যদি ওর বডি পেতাম আমি হয়তো অ্যাকসেপ্ট করতে পারতাম। তো এটা আসলে বলার মতো না। আর আমি প্রত্যেকটা সময় দেখা গেছে আমি বারবার রিকোয়েস্ট করেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি যে আবার যেন ডিএনএ টেস্ট করে, কারণ আমার মনে হচ্ছে যে ডিএনএ টেস্ট করলে তো ম্যাচ হবে না। কিন্তু আমার কথাগুলো আসলে রাখা হয়নি, আমাকে তো ওই পর্যন্ত পৌঁছাতেই দেওয়া হয়নি। আমি অনেক ট্রাই করেছি, আমার কথা তো রিচ করেনি যেখানে পৌঁছানো সে পর্যন্ত। এইভাবে গেল। তারপরে হচ্ছে লাশটা মিসিংই। লাশটা মিসিং। এটা আমার বিষয়, আমি বলছি লাশ আরো মিসিং আছে, এখন সবাই অ্যাকসেপ্ট করতে পেরেছে, আমি তো পারছি না অ্যাকসেপ্ট করতে। আর শুধু যে আমি বলছি তা না, আপনার 2024-এর 5 অগাস্টের পরে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছেন আমাদের রিটায়ার্ড অফিসাররা। তারাও ওখানে বলেছেন যে 5টা লাশ মিসিং। তার মধ্যে আমার হাজবেন্ডের নাম ধরে বলেছে। সেটা ছিল 9 সেপ্টেম্বর 2024। তাহলে আমার হাজবেন্ডের যে বডিটা নাই, এটা তো আমাকে বলার আর কিছু নাই, ওনারাই বলে দিচ্ছেন। তারপরে হচ্ছে আমি এই গত বছরের নভেম্বর থেকে জানতে পারলাম যে জেলবন্দি আছে এক সদস্য, সে আমার সাথে কথা বলতে চায়, শুধুমাত্র আমার হাজবেন্ডের ইনফরমেশন দিতে চায়। তো আমি ওই সময় হয়েছে কি, সবাইকে ভয় পেতাম বিডিআরের, হ্যাঁ, যে তারা কথা বলতে চায়, এটা অনেক ভয়ের ব্যাপার। কাউকে আসলে বিশ্বাস করতে পারছিলাম না। একটা পর্যায়ে যে জানুয়ারি মাসে আমি ইলিয়াস ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ইলিয়াস হোসেন আর কি আমেরিকা থেকে ফোন জি করে জি আপনাকে। উনি জানালেন যে একজন এরকম আছে, তার কাছ থেকে আমি নিউজটা পাবো আমার হাজবেন্ডের। এরপরে উনি আর আমাকে কিছু ক্লিয়ার করেননি, কারণ উনি বলল যে এর বেশি তো আপু আমি কিছু জানি না, আপনি সদস্যদের কাছ থেকে জেনে নিতে পারেন। তারপরে আমি ওনার একটা ডকুমেন্টারি দেখলাম 25 ফেব্রুয়ারি 2025-এ। ওটা দেখার পর তো আমার কাছে আর ক্লিয়ার হতে বাকি নাই যে একজন সিপাহী, তার নাম হলো মোহিত, সে আমার হাজবেন্ডকে ব্যারিস্টার তাপসের গাড়িতে উঠিয়ে দিয়েছে। সে নিজে উঠিয়ে দিয়েছিল? জি, সে নিজে উঠিয়ে দিয়েছে। এটা উঠিয়ে দেওয়ার জন্য তার উপরে অনেক টর্চার হয়েছে। পরবর্তীতে সে যখন এই স্টেটমেন্টটা দেয়, এটা হচ্ছে ওই পর্যন্ত তার ওখানে আছে।
এরপর আমি বিডিআর তদন্ত কমিশনকে দুবার জানাই। প্রথমে জানুয়ারিতে জানাই যে আমি তার সাথে কথা বলতে চাই। তখন ওনারা বলল যে এটা তো কথা বলতে গেলে আপনি নিজ ব্যবস্থায় করতে হবে, আমাদের কিছু করা মানে করে দেওয়ার মতো নাই। তখন আমি বললাম যে তাহলে আপনারা কোনোভাবে তার ইয়েটা নেন, কারণ আমি সাহস পাই না যে আমি জেলখানায় যাব। তখন আমি ওনাদেরকে দায়িত্বটা দিলাম। আর এরপরে হচ্ছে ফেব্রুয়ারিতে যখন এটা দেখলাম, তখন আমি আবারও গেলাম, আবারও বললাম যে অমুকটায় অমুক ডকুমেন্টারিতে এটা আসছে, একদম তার ভয়েস সহ। তারপরে আমি এই যে ওয়েট করলাম এতগুলা দিন, আমি তো আর কোনো নিউজ পাচ্ছি না, কমিশন তো বলে না কোনো কথা। অনেকবার ট্রাই করেছি ওনাদের থেকে জানার, ওনারা বলছে যে এটা এখনো বলা যাবে না, যতদিন কমিশন শেষ না হয়, মানে ওদের তদন্ত শেষ না হয় ওনারা জানাতে পারবেন না। আমি তো আসলে কি বলবো, আমার তো খুব অস্থির লাগছে। আর আমিও তো সাহস করে যেতে পারছি না, আমি তো বলতে পারবো না কোথায় কি। এর মধ্যে কিছুদিন আগে আমাকে একটা নাম্বার থেকে কল করে, সিপাহী মুহিত পরিচয় দিয়ে। কল করার পরে সে আমাকে বলে যে ম্যাডাম এরকম আমি সিপাহী মুহিত, আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি আগেই বলবো, যে আমি ভয়েসটা মিলিয়ে দেখেছি সেম যেটা ডকুমেন্টারিতে আসছে। তো আমাকে বলে যে ম্যাডাম আমি সিপাহী মুহিত, আমার লাইফে আর কিছু চাওয়ার নাই, আমি শুধু তানভীর স্যারের ফ্যামিলির যে কাউকে এই কথাটা বলে যেতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এরকম 25 তারিখে আমি তানভীর স্যারকে পাই, 26 তারিখ পর্যন্ত সে আমার সাথে ছিল। তারপরে হচ্ছে যখন মাইকিং করে সবাইকে উদ্ধার করতে আসে, তখন এরকম আমি তাপসের কাছে স্যারকে বুঝিয়ে দেই। স্যার তখন এসে আমার গায়েটায় হাত বুলায় যায়, বলে যে তুমি তো আমার সাথে ছিলা, তুমি কোনো কিছুর সাথে জড়িত ছিলা না, আমি এটা বের হয়েই বলবো, তুমি কোনো চিন্তা করো না। তো আমি সেই আশাই ছিলাম, কিন্তু স্যার তো আর আমাকে ডেকে নেয় নাই। আমাকে যতবার ধরে নিয়ে আমার ওখানে নিয়ে যায় সিআইডিতে বা যেখানেই নেয়, আমি ততবার স্যারের কথা বলি, আমাকে ততই মারধর করে। একটা পর্যায়ে তাপস নিজে এসে আমাকে এত মারধর করে যে 6 দিন পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না। আমি এই কথাগুলো শোনার পরে আমি আসলে আর তার কথা আমার শোনার মতো আমার অবস্থাই ছিল না। আমি শুধু জিজ্ঞেস করেছি যে এরপরে আর কিছু জানে না তানভীরের? বলছে না, আমি তো এতটুকুই জানি। তো আমি এই জন্যই আর কি আসলে আমি বলতে পারবো না যে কমিশন থেকে কি করবে বা মোহিতের ব্যাপারে কিছু করেছে কিনা, কারণ ওনাদের থেকে তো আমি কিছু জানতে পারছি না। কারণ আমি তো আমার হাজবেন্ডের ব্যাপারে আর কিছুই জানি না, আমি তো তার শেষটুক শুনতে চাই, তাই না? সে আছে কি নাই সেটাও জানি না, তাকে শেষ পর্যন্ত কি করা হয়েছে সেটাও জানি না। আওয়ামী লীগ এত এত কষ্ট দিয়ে গেছে আমাদেরকে, এখন যদি আমি এখনো যদি জানতে না পারি, আমি এতদিন বলে গেছি সবার কাছে, আমার কথা কেউ বিশ্বাস করেনি। হাজবেন্ডটা আমার কথাই বিশ্বাস করে না। আমি পিলখানার ভিতরে ছিলাম, হিন্দি কথা শুনেছি, আমার কথাই বিশ্বাস করে না মানুষ। বলে আমি নাকি ফ্যাব্রিকেট করছি, আমি ফ্যাব্রিকেট করার তো আমার কিছু নাই। আমি যা শুনেছি অন্যরাও তাই শুনেছে। আমি বলার জন্য অনেক কিছু হারিয়েছি লাইফে, আমার মান সম্মানও নষ্ট করেছে সবাই কথা বলে, যেন আমি সত্যি বলা থেকে থেমে যাই। কিন্তু সবাই যদি সত্যি কথা বলতো এভাবে, তাহলে পিলখানার বিচার 2010-11 সালেই হয়ে যেত। পিলখানার বিচার তো আসলে ওই সময় হওয়ার ছিল না। ওই সময় পিলখানার বিচারই করার থাকলে তো পিলখানার ঘটনাই ঘটনা। তবে ইভেন এখন আমার খুব দুঃখ লাগে, অনেক কিছু দেখি, অনেক কিছু বলতে পারি না। কিছু কিছু মানুষকে দেখি এমন সব জায়গায় চলে যায় যাদেরকে জানি যে এই দোষটা করেছে, সে এটার সাথে ইনভলভ। মানে আমরা যে একটা পর্যায়ে যে বলবো সেই সুযোগটাও আমাদেরকে দেয়া হচ্ছে না। আমরা যে ইউনূস স্যারের কাছ পর্যন্ত পৌঁছাবো বা আমরা ধরেন খালেদা জিয়া ম্যাডাম পর্যন্ত পৌঁছাবো, আমাদের সেই সুযোগটাই নাই। কারণ দেখা যাচ্ছে যে অনেক রকম দোষী মানুষটাই চলে যাচ্ছে।
আমরা ফেব্রিকেট করছি না, তারা গিয়ে ফেব্রিকেট করছে। ভিকটিম আমরা, সাফারার আমরা, তারা বেনিফিশিয়ারি। দুঃখজনক এটাই। সে আমলেও এ আমলেও। জি, তাহলে আমরা কোথায় বিচার পাবো বলেন? আমি কমিশনের উপর খুবই আস্থা রেখেছিলাম, আমি কিন্তু কথাটা বলেছি রেখেছিলাম, কারণ আমি যখন মুহিতের প্রসঙ্গটা এনেছি তখন থেকে আমি দেখেছি জিনিসগুলো অন্যরকম হয়ে গেছে। উনি যে ইনফরমেশনটা দিয়েছে, এরকম অভিযোগ আছে অবশ্য, আমরা এর মধ্যেই কিছু কিছু জায়গা থেকে শুনেছি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে বাদ দিয়ে কাজ করার চেষ্টা করা হচ্ছে। আসলে মানে মুহিতের প্রসঙ্গটা আসার পর আমাকে কি আরো হেল্প করা উচিত না? অবশ্যই একটা ভালো সোর্স হতে পারে। সবচেয়ে বড় কথা সে সাক্ষী, শেষ সময়টুকু কি ছিল বা ওই পর্যায়ের পরে কি, এটা তো সাবেক মেয়রকে যখন অ্যারেস্ট করা হবে তারপরে জানা যাবে, কিন্তু ওই পর্যন্ত তো সবচেয়ে বড় একটা সাক্ষী সে। ইভেন জানেন, যতবার আমি মানে ঠিক কথাগুলো বলছি ততবারই আমার উপর একটা করে বিশাল বিশাল ঝামেলা চলে আসে। তাহলে আমরা কোথায় গেলে বিচার পাবো? আমরা তো তাহলে এই জীবনে কখনো বিচার পাবো না। বিচার অবশ্যই হবে, বিচার যে হয় সেটা সবচেয়ে বড় প্রমাণ তো শেখ হাসিনা নিজেই। বিচার যে শুধু সব সময় আইন আদালতেই হয় তা তো না, সবভাবেই বিচার হয়, এবং আমরা আশা করি এবার আমরা আইন আদালতেই ইনশাল্লাহ বিচার পাবো। আসলে আশাহত হওয়ার কিছু নাই, বিষয়টা হচ্ছে চেষ্টা করে যাওয়া। আপনি 100% হয়তো পাবেন না, কিছু তো পাবেন। কোনো 80 পাবেন, নিরাপত্তা 70 আমাদের নাই, পাবেন। আপনি জানেন, কোনো রকমের নিরাপত্তা নাই। আর আমার হাজবেন্ডের ব্যাপারে যখন আমি কনক সারোয়ারের ইন্টারভিউ দিলাম, 13-14 দিনের মাথায় আমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট, আমার গত 15.5 বছর ধরে লেখা 4টা ডায়েরি, এগুলো চুরি হয়ে গেল। আমার হাজবেন্ডের সার্টিফিকেট, মানে এত এত জিনিস থাকতে বাসায়, শুধুমাত্র এগুলো চুরি হয়েছে আমার বাসা থেকে, অন্য কিচ্ছু চুরি হয়নি। আমি থানায় যখন জিডি করতে গেছি বললো এটা অভিযোগ হবে। অভিযোগ করার পরে এসআই 1.5 মাস ধরে আসে না। আমি তাকে বলে বলে যখন আনালাম, বললো আপা কি করব, আপনার এখানে আসতে তো পারমিশন হচ্ছে না। আমি সব দিতে পারবো, এসআই এর নাম্বার, আমি এভরিথিং দিতে পারবো, আমার অভিযোগ সবকিছু। মানে যখন শেখ হাসিনা ছিল তখন তখন তো আমার কোনো মান সম্মানই ছিল না, আর এখন আমাকে বলাই হচ্ছে যে আমি নাকি ফেব্রিকেট করছি। তাহলে প্রমাণ কোত্থেকে আসে আমি যদি ফেব্রিকেট করি? আর আমার বাসার নিচে যারা বিরক্ত করতো, অথবা বিভিন্ন মানুষজন এসে, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরের কথা বলছি, বিভিন্ন সদস্যরা এসে ডিস্টার্ব করে গেছে, তাদেরকে যখন আমি ধরিয়ে দিয়েছি লোকজন দিয়ে, তখন